আমি জামিন পেয়েছি সেটা ও মানতে পারতেছে না। ও এখনো চেষ্টা করতেছে কিভাবে আমার জামিনটা ক্যান্সেল হবে। মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত চূড়ান্ত রায় প্রদান করবেন। এগুলো শুধুমাত্র ওর আর আমার একটা জুটি, আমরা সবার পর্দার সামনে একটা স্থাপন করেছিলাম শুধুমাত্র বিজনেস খাতিরে। আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতাম এবং এই জন্যই আমাদের সম্পর্কটা। এটা বিষয়ে মামুন সাহেব আরো ভালো ক্লিয়ার করতে পারবে আপনাকে। আমার আমার মক্কেল আব্দুল্লাহ মামুনের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের সাথে হ্যাঁ আমি বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না, আইনগতভাবে সাপোর্টেড না, না ইসলামিক দৃষ্টিকোণ থেকে না আইনগতভাবে। কিন্তু আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, উনি বলেছে আপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য, বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি, যে গাড়িটা আমার না সে গাড়িটার সামনে দাঁড়িয়েও আমি বলি আমার। এই অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারোই খুব বেশি কথা না বলাই ভালো। তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম, ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম, মামলায় যা আছে ফিরিস্তি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। এবং আমার আমি বলবো জাস্টিস ফর মামুন, আপনারাও সেটা বলবেন। কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না। আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই আইন আদালতকে, এত ভয় পায়, বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা। আসলে আইন আদালত খারাপ জায়গা না, আমরা মানুষেরাই না অনেক খারাপ। আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয়? আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই, তাই না? আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয়। আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই, মামলাটা হয়। কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের আমাদের ভালো সুস্থ জীবনযাপনের জন্য কিন্তু বসে আছে, কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি, আমরা কিভাবে ঝামেলাহীন ভাবে থাকতে পারি। কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমির জন্য আমরা ইউজ করি তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে মামলা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা আমাকে করবেন। বাদীনি অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোডের ৩২৩ ধারার অভিযোগ। ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোডের এই ৩২৩ ধারার অভিযোগটি একটি পেটি অফেন্স হিসেবে আমরা জানি। অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেম্পট টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন। বাদী অ্যাটেম্পট টু মার্ডার বা হত্যা চেষ্টা মামলার বানোয়াট অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে। আচ্ছা, এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে গলা চেপে ধরার ঘটনাটি। বাদী দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মামলার এই অভিযোগ করছেন, তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র সে উল্লেখ করেনি গলা চেপে ধরার ঘটনাটি। এতে বোঝা যায় কোথাও বলেনি। আমরা লাইভগুলো দেখেছি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা দেখেছি মামলার এজাহারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে। তাহলে যদি ওনার এটাই হতো, বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়াট তথ্য সংযোজন করা হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অফ ডাউট আমার আসামির পক্ষে যাবে। যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, সেহেতু আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থান তুলে ধরতে পারেননি। আমরা আদালতে হাজির হয়ে আমাদের ডিফেন্স কেস তুলে ধরি এবং আদালত কিন্তু সন্তুষ্ট হয়েই আব্দুল্লাহ আল মামুন সাহেবকে জামিনের দরখাস্ত মঞ্জুর করেন। কিন্তু বাদীপক্ষ তখন থামেননি। বাদীপক্ষ একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য সাজিয়ে ওনার জামিনটা কিভাবে বাতিল করা যাবে সেটাই চেষ্টা করেছেন।